এই ৮টি কৌশল যে কাউকে তোমার দাসে পরিণত করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি শোনার আগে আমি তোমাকে একটা সতর্কীকরণ দিতে চাই। যদি তুমি দুর্বল হও, যদি তুমি মনে করো পৃথিবীর সবকিছু ভালোবাসার উপর চলে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়। এখনই থামো, কারণ আজ আমি তোমাকে সেই ৮টি কৌশল বলতে যাচ্ছি যা চাণক্য শতাব্দী আগে তার শিষ্যদের শিখিয়েছিলেন। যে কৌশলগুলি একজন সাধারণ ছেলে চন্দ্রগুপ্তকে সমগ্র ভারতের সম্রাটে পরিণত করেছিল। যে কৌশলগুলি যে কাউকে তোমার ইচ্ছা করতে বাধ্য করতে পারে। আর শোনো, আমি যে তৃতীয় কৌশলটি শেয়ার করতে যাচ্ছি তা এতটাই বিপজ্জনক যে তুমি যদি এটি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার সবচেয়ে খারাপ শত্রুও তোমার জন্য কাজ করবে, আর সে বুঝতেও পারবে না যে সে তোমার হাতের পুতুল হয়ে গেছে। তাহলে প্রশ্ন একটাই, তুমি কি হতে চাও? খেলোয়াড় নাকি খেলনা? প্রভু না দাস? সিদ্ধান্ত তোমার। প্রথম পদক্ষেপ দিয়ে শুরু করা যাক। প্রথম পদক্ষেপ, নিজেকে দুর্লভ করে তুলো। দেখো ভাই, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি? যা সহজলভ্য তার কোনো মূল্য নেই। হীরা কেন দামি? কারণ এটি কম পরিমাণে পাওয়া যায়। জল কেন সস্তা? কারণ এটি সর্বত্র পাওয়া যায়। এটা মৌলিক অর্থনীতি, কিন্তু মানুষ তাদের জীবনে এটি প্রয়োগ করে না। তুমি দেখতে পাচ্ছ, সর্বত্র যে লোকটি প্রতিটি মেয়ের পিছনে ছুটছে, কেউ তার দিকে মনোযোগ দেয় না। কিন্তু যে একটু দূরে থাকে, সে রহস্যই থেকে যায়, সবাই তার পিছনে ছুটছে। অফিসে যে লোকটি প্রতিটি কাজের জন্য তাৎক্ষণিকভাবে হ্যাঁ স্যার বলে, বস তাকে সবচেয়ে বেশি কাজ দেন এবং তাকে সবচেয়ে কম সম্মান দেন। হ্যাঁ, কিন্তু যে একটু দূরত্ব বজায় রাখে, যে তাৎক্ষণিকভাবে সবকিছুর জন্য উপলব্ধ নয়, সে মূল্য অর্জন করে। চাণক্য বলেছিলেন যে সোজা গাছগুলি প্রথমে কেটে ফেলা হয়, অর্থাৎ যে খুব সরল, যে কেউ সহজেই পড়তে এবং ব্যবহার করতে পারে, সে প্রথমে ধ্বংস হয়। তাহলে আপনার কি করা উচিত? মাঝে মাঝে অদৃশ্য হয়ে যান। প্রতিটি বার্তার তাৎক্ষণিক উত্তর দেবেন না, প্রতিটি কল তাৎক্ষণিকভাবে ধরবেন না। মানুষকে আপনার মূল্য বোঝার সুযোগ দিন। যখন আপনি হঠাৎ চুপ হয়ে যান, তখন মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে, কেন সে কথা বলছে না? সে কি রেগে যায়? কি হয়েছে? আর এই কৌতূহল, এই উত্তেজনা আপনার আসল শক্তি। কিন্তু মনে রাখবেন, এই পদ্ধতিটি কেবল তখনই কাজ করে যদি আপনি প্রথমে আপনার মূল্য প্রতিষ্ঠা করেন। মূল্য ছাড়া অদৃশ্য হয়ে যাওয়া অর্থহীন। একে উপেক্ষা বলা হয়, কৌশল নয়। দ্বিতীয় পদক্ষেপ, প্রতিটি ব্যক্তির মূল্য জানুন। এখন দ্বিতীয় পদক্ষেপটি শুনুন। এটি কিছুটা খারাপ শোনাতে পারে, তবে এটি 100% সত্য। চাণক্যের একটি বিখ্যাত উক্তি আছে, প্রতিটি ব্যক্তিকে কেনা যায়, আপনাকে কেবল তাদের আসল মূল্য জানতে হবে। এখন এই মূল্য সবসময় টাকার জন্য নয়। কেউ কেউ টাকার জন্য বিক্রি হয়, কেউ প্রশংসার জন্য, কেউ মনোযোগের জন্য, কেউ ক্ষমতার জন্য। তোমার কাজ হলো অন্য ব্যক্তির ক্ষুধা বোঝা, তাদের দুর্বলতা চিহ্নিত করা। ধরো তোমার বস খুব অহংকারী, সে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, তাই তার সামনে একটু কম বুদ্ধিমানের আচরণ করো। তার কথা শোনো এবং বলো, বাহ স্যার, তুমি দারুণ কাজ করেছ, আমি কখনো এই দৃষ্টিকোণ থেকে এটা ভাবিনি। তার অহংকার সন্তুষ্ট হবে, এবং যখন তার অহংকার সন্তুষ্ট হবে, তখন সে তোমার উপকার করবে। এটা কারসাজি নয়, এটা বোঝাপড়া। যদি কেউ খুব লোভী হয়, তাহলে তাদের অর্থের সম্ভাবনা দেখাও। যদি এটি কাজ করে, তাহলে তুমিও উপকৃত হবে। যদি কেউ খুব আবেগপ্রবণ হয়, তাহলে তাদের সাথে একটি মানসিক সংযোগ তৈরি করো। আমার বন্ধু, সিঙ্গিত, আমার ভাই। তোমাকে ছাড়া এই কাজ সম্ভব নয়। চাণক্য বললেন 4 বিভাগগুলো ব্যাখ্যা করা হয়েছিল। লোভীদের টাকা দাও, অহংকারী মিথ্যা, প্রশংসা করো, বোকাকে বলো সে কি শুনতে চায়, জ্ঞানীদের কাছে সত্য কথা বলো। কিন্তু সবচেয়ে বড় ভুল হল, সবার প্রতি মানুষের মনোভাব একই রকম। তুমি সত্য বলো, সে তোমার শত্রু হয়ে ওঠে। তুমি একজন বোকাকে উপদেশ দিতে শুরু করো, সে বিরক্ত হয়ে ওঠে। প্রথমে বুঝতে পারো তোমার সামনের ব্যক্তিটি কোন শ্রেণীর, তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নাও। তৃতীয় পদক্ষেপ, তৃষ্ণা মেটাও না, বরং বাড়িয়ে দাও। এখন আমি যে পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আসে। এটি সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ, এটি বোঝা গুরুত্বপূর্ণ। দেখুন, একটি খুব আকর্ষণীয় মনস্তাত্ত্বিক সত্য আছে। একজন ব্যক্তি যখন কিছু পায়, তখন সে সুখ পায় না। সে তখন সুখ পায় যখন সে মনে করে যে সে কিছু পেতে চলেছে। ডোপামিন হলো তোমার মস্তিষ্কের সেই রাসায়নিক যা সুখ তৈরি করে। এটা সাফল্যের পর নির্গত হয় না, এটা প্রত্যাশার পর নির্গত হয়। এই কারণেই লটারি এত আসক্তিকর। জেতার সম্ভাবনা জেতার চেয়েও বেশি মজার। ইনস্টাগ্রামে লাল বিন্দু দেখে তুমি যে উত্তেজনা পাও, তা আসলে নোটিফিকেশন খোলার পর আসে না। তাহলে চাণক্য কি বললেন? তিনি বলেছিলেন যে একজন রাজার তার মন্ত্রীদের পুরোপুরি সন্তুষ্ট করা উচিত নয়,
আবার তাদের সম্পূর্ণ উপেক্ষা করাও উচিত নয়। দুটোই বিপজ্জনক। যদি তুমি কাউকে সবকিছু দাও, সমস্ত ভালোবাসা, সমস্ত টাকা, সমস্ত মনোযোগ, তাহলে তাদের কাছে তোমার আর কোনো মূল্য নেই। তারা আর তোমার কাছ থেকে কিছুই চায় না। তারা বিরক্ত হয়ে যাবে, তারা তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু যদি তুমি একটু দাও, তারপর থামো, তারপর একটু বেশি দাও, তারপর আবার থামো, তারা তোমার জন্য পাগল হয়ে যাবে। এটা সম্পর্কের ক্ষেত্রে দারুণ কাজ করে। কখনো খুব মিষ্টি হও, কখনো একটু দূরে থাকো। এই অপ্রত্যাশিততা তাদের আসক্ত করে তোলে। তোমার বসের সাথেও একই কাজ করো। কখনো চমৎকার কাজ করো, কখনো একটু গড়বড়তা হও। সে ভাবতে থাকবে যে এই লোকটি ধারাবাহিকভাবে চমৎকার কাজ করলে কি হবে, এবং সে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে। শুধু একটা জিনিসের ব্যাপারে সতর্ক থেকো, ক্ষতটি পুরোপুরি সেরে যেতে দিও না, কিন্তু এত বেশি আঁচড় দিও না যে এটি মারা যায়। শুধু একটু সতেজ রাখো, কিছু আশা রাখো। আরে অপেক্ষা করো, অপেক্ষা করো। যদি তুমি এখন পর্যন্ত 3টি কৌশল বুঝতে পেরেছ এবং সত্যিই সেগুলো তোমার জীবনে প্রয়োগ করতে চাও, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে চাণক্য লিখো, যাতে আমি জানি তুমি গুরুত্ব সহকারে শুনছ। কারণ পরবর্তী 5টি কৌশল আরও বিপজ্জনক এবং আমি চাই না তুমি সেগুলো মিস করো। চলো চতুর্থ কৌশলে এগিয়ে যাই। চতুর্থ কৌশল হলো নীরবতার অস্ত্র। চলো চতুর্থ কৌশলে আসি, এবং এটি খুবই শক্তিশালী। তুমি কি লক্ষ্য করেছ, যখন কেউ মিথ্যা বলে এবং তুমি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং তারপর তারা চুপ করে যায়, তখন কি ঘটে? তারা নার্ভাস হয়ে যায়, তারা আরও কথা বলতে শুরু করে, তারা নিজেদেরকে ন্যায্যতা দিতে শুরু করে, এবং এই প্রক্রিয়ায় তারা নিজেদের ফাঁদে ফেলে। সঙ্গীত, এটি এফবিআই জিজ্ঞাসাবাদে ব্যবহৃত কৌশল। নীরবতা, বিশ্রী নীরবতা, কারণ মানুষ নীরবতা সহ্য করতে পারে না, বিশেষ করে যখন তারা জানে যে কিছু ভুল। তারা সেই নীরবতা পূরণ করার জন্য যে কোনো কিছু বলবে। কিন্তু এই কৌশলটি কেবল জিজ্ঞাসাবাদের জন্য নয়, এটি সর্বত্র কাজ করে। যদি কেউ তোমাকে কোনো সভায় কিছু জিজ্ঞাসা করে এবং তুমি তৎক্ষণাৎ হ্যাঁ বলে দাও, তাহলে তোমার মূল্য কি? শূন্য। কিন্তু যদি তুমি শোনো, চুপ থাকো এবং ভাবো, তুমি দেখতে সুন্দর হও এবং তারপর কথা বলো, তোমার কথার ওজন বেড়ে যায়। যারা কম কথা বলে তাদের মানুষ খারাপ মনে করে। যারা সব বিষয়েই বকবক করে, কেউ সেগুলোকে গুরুত্বর সাথে নেয় না। তোমার জিহ্বা তরবারির মতো হওয়া উচিত। এটাকে সবসময় খাপে রাখো। যখন তোমাকে আঘাত করতে হবে, তখনই তা বের করো। অযথা হাত নাড়াও না। পঞ্চম চাল, একটু বোকা দেখাও। এখন পঞ্চম চাল, আর এটা আমার প্রিয়। মাঝে মাঝে যদি তুমি স্মার্ট হতে চাও, তাহলে তোমাকে একটু বোকা হতে হবে। দেখো, সবাই তাদের বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পছন্দ করে। যদি তুমি প্রতিটি বিষয়ে তাদের চেয়ে স্মার্ট হয়ে যাও, তাহলে তাদের অহংকার আঘাত পাবে এবং অহংকারে কষ্ট পাওয়া ব্যক্তি তোমার শত্রু হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটু নির্দোষ এবং একটু সরল হয়ে যাও, তাহলে কি হবে? সে আরামদায়ক হয়ে উঠবে। সে বুঝতে পারবে এটা সহজ, এতে কোনো বিপদ নেই। আর একবার সে আরামদায়ক হয়ে গেলে, সে তার সমস্ত পরিকল্পনা এবং কৌশল তোমার কাছে প্রকাশ করবে। চাণক্য ঠিক এটাই করেছিলেন। ধনানন্দ ভেবেছিলেন চাণক্য এবং চন্দ্রগুপ্ত কোনো বিশেষ মানুষ নন, তিনি তাদের অবমূল্যায়ন করেছিলেন, এবং এটিই তার সবচেয়ে বড় ভুল হয়ে ওঠে। অফিসে দলবদ্ধভাবে মাঝে মাঝে বোকা প্রশ্ন জিজ্ঞাসা করেন, বিভ্রান্ত দেখান, তাদের বিশেষজ্ঞ হওয়ার সুযোগ দিন। তারা খুশি হবে, তারা তাদের সতর্ক থাকবে, এবং তারপর যখন সঠিক মুহূর্ত আসবে, তখন তুমি আক্রমণ করবে এবং তারা জানতেও পারবে না কি ঘটেছে। মনে রাখবেন, একজন শিকারী শব্দ করে না, সে চুপচাপ অপেক্ষা করে নিখুঁত মুহূর্তের জন্য। ষষ্ঠ পদক্ষেপ হলো ভাগ করো এবং শাসন করো। ষষ্ঠ পদক্ষেপ হলো ভাগ করো এবং শাসন করো। এটি ছিল ব্রিটিশদের প্রিয় কৌশল, কিন্তু বাস্তবে এটি চাণক্যের কৌশল। যখন তুমি তোমার বিরুদ্ধে একটি শক্তিশালী দলের মুখোমুখি হবে, তখন সরাসরি লড়াই করার চেষ্টা করো না, তুমি হেরে যাবে। তাদের মধ্যে সন্দেহ বপন করো, সন্দেহের বীজ বপন করো। কল্পনা করো, 2 বন্ধু একসাথে তোমাকে লক্ষ্য করছে। এক ব্যক্তির কাছে একান্তে যান, খুব স্বাভাবিকভাবে কথা বলুন, দোস্ত, আমি জানতাম না যে সে তোমার সম্পর্কে এমনটা ভাববে। যাই হোক, ভুলে যাও, তুমি বুদ্ধিমান। বোমাটি পুঁতে রাখা হয়েছে। এখন সে তার বন্ধুর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে। সে আমার সম্পর্কে কি বলতে পারত, এবং ধীরে ধীরে তাদের ঐক্য ভেঙে যাবে। তুমি কি কিছু করেছ? সরাসরি কিছু না, শুধু একটা ইঙ্গিত দিয়েছি। সন্দেহ তৈরি করেছে। চাণক্য বলেছিলেন যে কাঠের টুকরোর ভেতরের পোকা যেমন পুরো কাঠ খেয়ে ফেলে, তেমন অভ্যন্তরীণ দ্বন্দ্ব যে কোনো গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। কিন্তু বন্ধু, এটি খুব সাবধানে ব্যবহার করুন, কারণ এটি একটি বিপজ্জনক অস্ত্র। ভুল হাতে পড়লে এটি এমনকি একটি ব্যাংকে আগুনও লাগাতে পারে। সপ্তম চাল, ভয়ও প্রয়োজনীয়। এখন সপ্তম চাল,
এবং এটি কিছুটা বিতর্কিত। সমাজ কি শেখায়? সর্বদা ভালো থাকো, সবাইকে ক্ষমা করো, সবার সাথে ভালোবাসার সাথে কথা বলো। কিন্তু বাস্তবতা কি? যদি মানুষ জানে যে তুমি কখনো আচরণ করবে না, কখনো রাগ করবে না, কখনো প্রতিক্রিয়া দেখাবে না, তাহলে তারা তোমার সীমানা অতিক্রম করবে। চাণক্য বলেছিলেন যে সাপের বিষ থাকতে পারে বা নাও পারে, কিন্তু তার কখনো হিসহিস করা বন্ধ করা উচিত নয়। অর্থাৎ কারো ক্ষতি করতে না পারলেও তোমার সক্ষমতা প্রদর্শন করা উচিত। মানুষ আগুনের পূজা করে কেন? কারণ এটি জ্বলতে পারে। সমুদ্রকে সম্মান কেন? কারণ এটি ডুবে যেতে পারে। যদি আপনার কোনো শক্তি না থাকে, কোনো বিপদ না থাকে, তাহলে লোকেরা আপনার দয়াকে দুর্বলতা ভেবে ভুল করবে। এর অর্থ এই নয় যে সর্বদা আক্রমণাত্মক থাকা। এর অর্থ হলো মানুষের জানা উচিত যে প্রয়োজনে আপনি দাঁড়াতে পারেন। কখনো কখনো, কেবল মাঝে মাঝে, আপনাকে নিজের একটি ভিন্ন দিক দেখাতে হবে, যাতে লোকেরা বুঝতে পারে যে সীমা কোথায় এবং আপনার এটি অতিক্রম করা উচিত নয়। সম্মান অর্জিত হয় যখন আপনার দয়া একটি পছন্দ, বাধ্যবাধকতা নয়। অষ্টম পদক্ষেপ আবেগকে অতিক্রম করে। এবং এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ, যা আসলে কোনো পদক্ষেপ নয়, বরং মনের অবস্থা, আবেগগত বিচ্ছিন্নতা। দেখুন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? আপনার অর্থের অভাব নয়, আপনার ক্ষমতার অভাব নয়, আপনার আবেগ আপনার সবচেয়ে বড় দুর্বলতা। যখন কেউ আপনাকে রাগান্বিত করে, তখন আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যখন কেউ আপনাকে আবেগপ্রবণ করে তোলে, তখন আপনি দুর্বল হয়ে পড়েন। যখন আপনি কোনো কিছুর প্রতি খুব বেশি আসক্ত হন, তখন আপনি এটি হারাতে ভয় পান। এবং এই ভয়, এই সংযুক্তি আপনাকে ভুল করতে বাধ্য করে। চাণক্য বলেছিলেন যে যে তার আবেগের দাস সে দাস, যে তার আবেগের মালিক সে রাজা। এর অর্থ এই নয় যে তুমি হৃদয়হীন হয়ে পড়ো। এর অর্থ হলো তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করো, তাদের তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না। একজন খেলোয়াড়ের মতো চিন্তা করো। যখন তুমি দাবা খেলো, তখন তুমি টুকরোগুলো নিয়ে আবেগপ্রবণ হও না। তুমি হেরে গেলে কাঁদো না, তুমি জিতলে রাগ করো না। তুমি কেবল তোমার পরবর্তী পদক্ষেপের কথা ভাবো। জীবনকে এইভাবে ব্যবহার করো, খেলার মতো এটিকে গুরুত্ব সহকারে নাও, কিন্তু ব্যক্তিগতভাবে নয়। তোমার মুখে হাসি রাখো, তোমার চোখে শান্তি রাখো, কিন্তু তোমার হৃদয়ে পাথর রাখো। মানুষের কখনোই জানা উচিত নয় যে তোমার ভেতরে কি চলছে, কারণ যেদিন তারা জানতে পারবে তোমাকে কি কষ্ট দেয়, সেদিনই তুমি দুর্বল হয়ে পড়বে। রহস্যময় থাকো, অপ্রত্যাশিত থাকো। যখন কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে, শান্ত থাকো। যখন কেউ তোমাকে উৎসাহিত করার চেষ্টা করে, তখন অতিরিক্ত উত্তেজিত হয় না। ভারসাম্য বজায় রাখো, সর্বদা ভারসাম্য বজায় রাখো। এটি সবচেয়ে কঠিন পদক্ষেপ, কারণ এটি রাতারাতি আসে না। এর জন্য অনুশীলন, ধ্যান এবং আত্মসচেতনতা প্রয়োজন। কিন্তু যেদিন তুমি এটা আয়ত্ত করবে, কেউ তোমাকে হারাতে পারবে না। তো ভাই, এই ৮টি চাল ছিল চাণক্য নীতির মূল কথা। এখন প্রশ্ন হলো, এই চালগুলির মধ্যে কোনটি তুমি সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছ? কোন চালটি আগে চেষ্টা করবে? মন্তব্যে আমাকে জানাও। আর যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো, তাহলে লাইক করতে ভুলো না, কারণ আমি যত বেশি লাইক পাবো, তত বেশি আমি জানি তুমি এই ধরনের কন্টেন্ট চাও। আমি পরবর্তী ভিডিওতে আরও গভীর মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে আসব, হয়তো সম্পর্কের মনোবিজ্ঞানের উপর, হয়তো অর্থের মনোবিজ্ঞানের উপর, কিন্তু সেটা কেবল তোমার সমর্থনের মাধ্যমেই আসবে। তাই এখনই 3টি জিনিস করো। প্রথমত, এই ভিডিওটি লাইক করো। দ্বিতীয়ত, মন্তব্যে চাণক্য নীতি সম্পর্কে লিখো এবং আমাকে বলো কোন চালটি সবচেয়ে মারাত্মক বলে মনে হয়েছে। তৃতীয়ত, হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পরবর্তী ভিডিওটি মিস না করেন। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত কৌশলগুলি শক্তিশালী, কিন্তু এগুলোর অপব্যবহার করবেন না। চাণক্য এই জ্ঞান সমাজের কল্যাণের জন্য দিয়েছেন, আপনার অহংকার তৃপ্ত করার জন্য নয়। আসল শক্তি অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য নয়, আসল শক্তি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। মনে রাখবেন, আপনি একজন প্রভু হতে শিখছেন, অন্যদের দাসত্ব করার জন্য নয়। পার্থক্যটি বুঝুন। জয় চাণক্য নীতি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অনুশীলন করুন, একজন প্রভু হয়ে উঠুন এবং সর্বদা মনে রাখবেন যে জ্ঞানের সাথে দায়িত্ব আসে। ধন্যবাদ।